সব খবর কম সময়ে সব খবর একসাথে। এই 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেবো গেল 24 ঘন্টার সব বড় খবর। মুজিব বর্ষ উপলক্ষে ৬৬,০০০-এর বেশি ভূমিহীন পরিবারকে 2% জমি সহ নতুন বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতি দিয়েছেন, মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, সীমিত সম্পদেই সবার ঠিকানা নিশ্চিত করবে সরকার। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে সব পরিবারের মধ্যে জমি এবং ঘর প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দুস্থ মানুষের ঘর যাতে মানসম্পন্ন হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে। প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা ঘর নির্মাণে অতুলনীয় কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। খুব শিগগিরই আরও 1 লাখ নতুন ঘর তৈরি করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। আজকে এটাই বড় উৎসব যে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর দিতে পারলাম। এর থেকে বড় উৎসব আর কিছু বাংলাদেশে হতে পারে না। আর মুজিব বর্ষে আমাদের লক্ষ্য, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহারা থাকবে না। যতটুকু পারি, হয়তো আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তাই হয়তো সীমিত আকারে আমরা করে দিচ্ছি, কিন্তু যা হোক একটা ঠিকানা আমি সমস্ত মানুষের জন্য করে দেবো। নতুন ঘরের চাবি চলে এসছে হাতে, তাই থাকার জায়গা নিয়ে অনিশ্চয়তা কেটেছে ৬৬,০০০ পরিবারের। সরকারের পক্ষ থেকে উপহার পেয়ে হাসি ফুটেছে পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। এখন সামনের দিনগুলোতে শুধুই এগিয়ে যাওয়ার স্বপ্ন ঘর পাওয়া এই মানুষগুলোর। সরকারি রাস্তার খুললে আমি ঘর উঠাইয়া সেখানে আমি ছেলে মেয়ে নিয়ে বাস করেছি, কিন্তু সেখান থেকে আমি এখন ঘর পেয়েছে। শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছে, আমরা এখন ঘরে থাকতে পারবো। এখন আমাকে ঘরে নামাই দিতে পারবে না। আমরা বাজার থেকে বাজার আনি স্যার, রান্না করে খাইতে পারি না। 12 টাকা কিছু বাজার করে না, আমার ঘরে তালা লাগাই রাখছে। প্রধানমন্ত্রী যে আমার এই জীবনে একটা স্থান করে দিয়েছে, এই জন্য তার কাছে আমি অনেক খুশি যে আমার একটা স্থান করে দিয়েছে। আমি আল্লাহর কাছে তার জন্য সারা জীবন নামাজ পড়ে দোয়া করব। মানুষের বাড়ি কাজ করছি, ডালার কাজ করছি, জোগাড়ের কাজ করছি, ঘর পাই আমি অনেক খুশি, অনেক ভালো লাগে। এদিকে দেশে প্রথম করোনা ভ্যাকসিন পাবেন একজন নার্স। বুধবার এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলা হাসপাতালের এই আয়োজনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। জাতীয় কিডনি ইনস্টিটিউট এক অনুষ্ঠানে সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় তিনি আরও বলেন, কিডনি ইনস্টিটিউটের 107টি শূন্য পদ পর্যায়ক্রমে পূরণ করা হবে। সচিব জানান, শুধু অ্যানেস্থেসিস্ট নিয়োগের জন্য 1000 পদের বিশেষ বিসিএস এর প্রস্তুতি চলছে। 27 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত থেকে আমাদের ভ্যাকসিনটা আমরা সবার আগে আমাদের নিবেদিত প্রাণ নার্সদের মধ্যে আমরা প্রথম টিকাটা দিতে চাচ্ছি। কুর্মিটোলা জেনারেল হসপিটালেই হবে আশা করছি। এখন পর্যন্ত প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি করোনা ভ্যাকসিনের ডোজ কিনবে সরকার, একথা জানিয়েছেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। শনিবার সকালে মোহাম্মদপুরে উদয়াচল পার্কের উদ্বোধন এবং প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে যোগ দিয়েই একথা জানান তিনি। বলেন, 2-1 দিনের মধ্যে ভ্যাকসিনের প্রথম চালান চলে আসবে। আমাদের সরকারও 3 কোটি ডোজ কিনেছেন। এটা প্রতি মাসে 50 লক্ষ করে 6 মাসের মধ্যে 3 কোটি ডোজ আমাদের সরকার কিনেছেন, যেটা নাকি ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আমাদের এখানে আসবেন। এবং এই মাসেই 2-1 দিনের মধ্যেই 25-26 তারিখের দিকে আমাদের এই প্রথম চালানটা আসার কথা। দেশের করোনা পরিস্থিতির দিকে একটু নজর দেই। মৃতের সংখ্যা 8000 ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় কোভিড আক্রান্ত সংখ্যা প্রাণ হারিয়েছেন 22 জন। নতুন শনাক্ত 436 রোগী। শনাক্তের হার 3.92%। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 8003 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 11115 জনের। মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,31,326। আর 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 338 জন। মোট সুস্থের সংখ্যা 4,75,899। বিশ্বজুড়ে আবারও একদিনে 16,000-এর বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। ফলে মহামারীর বছর জুড়ে প্রাণহানি দাঁড়ালো 21,18,000। 24 ঘন্টায় প্রায় 7 লাখ নতুন সংক্রমণ শনাক্তে আক্রান্তের সংখ্যা
9,87,00,000 বেশি। শুক্রবার শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে প্রায় 4,000 মানুষ। দেশে মোট প্রাণহানি 4.25 লাখ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 1400-র বেশি মৃত্যুতে যুক্তরাজ্যে প্রাণহানি 96,000। শুধু অধিক সংক্রামকই নয়, কোভিড-19-এর তুলনায় নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস বেশি প্রাণঘাতীয়, জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কিছু ক্ষেত্রে ভাইরাসটির মৃত্যু হার কমপক্ষে 30% বেশি বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা। আগেই এই সংক্রমণের হার কোভিডের চাইতে 70% বেশি বলে জানা গেছিল। লন্ডন এবং ইংল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। ব্রিটেনে সম্প্রতি করোনায় রেকর্ড মৃত্যুর কারণ হিসেবে নতুন ভাইরাসটি অনেক ক্ষেত্রে দায়ী বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে দিনরাত কাজ করছেন আমাদের বিজ্ঞানীরা। তবে আশার ব্যাপার হলো এর বিস্তার ঠেকাতে টিকা কার্যক্রমের গতি বাড়ছে। পরবর্তী 24 ঘন্টায় রেকর্ড 4 লাখ মানুষ টিকা নেবেন ইংল্যান্ডে। ভারতে করোনা টিকা কার্যক্রম শুরুর 6 দিনে প্রথম ডোজ নিয়েছেন 13 লাখ। বিশ্বের সবচাইতে কম সময়ে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকার আওতায় আনার রেকর্ড এটি, বলছে নয়াদিল্লি। টিকা গ্রহণকারীদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের। শুক্রবার টিকা নেওয়ার 6 দিন পর ঘুমের মধ্যে মারা গেছেন হরিয়ানার 55 বছর বয়সী এক নারী। পেশায় স্বাস্থ্যকর্মী ওই নারীর শরীরে টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না। বাকি 2 জন মারা যান টিকা নেওয়ার 24 ঘন্টার মাথায়। দুজনেরই ছিল হৃদরোগের জটিলতা। কোনো মৃত্যুর সাথে টিকার সম্পর্ক নেই দাবি প্রশাসনের। যুক্তরাজ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে 150 অতিথি নিয়ে করা বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করে দিল পুলিশ। লকডাউনের নির্দেশ অমান্য করায় 10,000 পাউন্ড জরিমানা করা হয়েছে আয়োজকদের। করোনার রেকর্ড সংক্রমণের মধ্যে স্ট্যামফোর্ড হিলের এক শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে করা হয় এই আয়োজন। পুলিশের উপস্থিতিতে পালিয়ে যান সেখানকার অতিথিরা। এপ্রিলে করোনাতেই প্রাণ হারান স্কুলের অধ্যক্ষ রাব্বি আব্রাহাম। গোড়া অর্থোডক্স ইহুদি স্কুলটির কর্তৃপক্ষের দাবি, হলে বিয়ের অনুষ্ঠান নিয়ে কোনো ধারণাই ছিল না তাদের। ইংল্যান্ডে এ পর্যায়ে সংক্রমণ বাড়ছে যেসব এলাকায়, তার অন্যতম স্ট্যামফোর্ড হিল। জলাবদ্ধতা, যানজট দূর করা সহ 37 দফা তুলে ধরে ইশতেহার ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামের প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলরুমে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। নগরীর জলাবদ্ধতা ইস্যুতে সবচাইতে বেশি গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন নৌকার এই প্রার্থী। পাশাপাশি যানজট মুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সাথে সড়কে শৃঙ্খলা ফেরানো, স্বাস্থ্যসেবা সহ নগরীর জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতি রয়েছে আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহারে। কৃত্রিম যানজট সংশ্লিষ্ট সব পক্ষের সাথে বসে যত দ্রুত সম্ভব এই জটিল সমস্যা দূরীকরণে সর্বোচ্চ মনোযোগ দেবে। নাগরিক বান্ধব নগর গড়তে দ্রুত খাল নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এদিকে জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার সহ 9 দফা ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। শনিবার দুপুরে বন্দরনগরীর জামাল খান এলাকায় একটি রেস্তোরাঁয় ইশতেহার ঘোষণা করা হয়। এতে মেয়র নির্বাচিত হলে সবার আগে জলাবদ্ধতা নিরসন ছাড়াও নগরীর স্বাস্থ্যসেবা, শিক্ষার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ধানের শীষের এই প্রার্থী। জানিয়েছেন নিরাপদ এবং নান্দনিক চট্টগ্রাম গড়তে চান তিনি। তাই ইশতেহারে এই বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বিএনপি প্রার্থী। নগরবাসীকে অন্যায্য কর আরোপ হতে ভারমুক্ত রাখা সহ প্রভূত উদ্যোগ জরুরি। অবৈধ দখল উচ্ছেদ, স্বজনপ্রীতি মুক্তকরণ এবং জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জ উত্তরণে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে রোববার হরতাল প্রত্যাহার করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌর আওয়ামী লীগ। শনিবার বিকেলে এক সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন পৌর মেয়র এবং ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। এর আগে নোয়াখালী এবং নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিমকে দল থেকে বহিষ্কারের দাবিতে সকালে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। পৌর মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বেই চলে সেই কর্মসূচি। তিনি জানান, তার পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য বরদাস্ত করা হবে না। দল থেকে একরামুল করিমকে বহিষ্কার না করা পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে। এদিকে সরকারি দলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসছে, তাই অশনি সংকেত ভালো নয়।
মন্তব্য জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর। বলেন, এতে সাধারণ মানুষের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় তরুণ পার্টির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকারি দলের এক সংসদ সদস্য তাদের দলের অপর এক শীর্ষ নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলেছেন। তারা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে জনগণের স্বার্থ নিয়ে ভাববারই সময় নেই। সরকারের কাছে একটা নীতিমালা চাচ্ছি যে ভ্যাকসিন 16 কোটি মানুষকেই দিতে হবে, প্রতিটি মানুষের ঘরে ঘরে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে যারা ভ্যাকসিন পাওয়ার যোগ্য, এবং তাদেরকে কিভাবে কোন প্রক্রিয়ায় আপনারা ভ্যাকসিন দেবেন তাদের নীতিমালা, একটা রোড ম্যাপ আমরা থাকি। সীমারেখার মধ্যে থেকে দলীয় অনুশাসন মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কথায়, আচরণে এবং বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে। শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপি দেশকে নতজানু করেছে। আসলে বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। দেশকে নতজানু তারাই করে যারা কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে। একটি রাজনৈতিক দলের অপমৃত্যু তো সেদিনই হয়ে গেছে। তৃণমূলে কাজ করা নেতা কর্মীদের মূল্যায়ন করতে পারলে দলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব, মন্তব্য ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের। ঢাকা মহানগর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণ সভার আয়োজন করা হয়, সেখানেই তিনি কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার তাপস বলেন, ক্ষমতাসীন দলে অনেকেই অনুপ্রবেশ করতে চায়। যারা অনুপ্রবেশকারী তাদেরকে বিতাড়িত করতে হবে, কারণ দল এখন ক্ষমতায় সবাই আসতে চাবে। অনেকে মনে করবে এখানে মধু আছে, কিন্তু যারা তৃণমূল নেতৃত্ব থেকে উঠে আসে তারা কিন্তু মধুর জন্য দল করে না। বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর এবার। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে এরই মধ্যে চট্টগ্রাম পৌঁছেছে দুই দল। বায়োবাবলস মেনে বন্দরনগরীতে পৌঁছে অবশ্য বিশ্রামেই রয়েছে তারা। সিরিজে হোয়াইট ওয়াশ এড়ানো যেখানে ক্যারিবীয়দের লক্ষ্য, সেখানে টানা 3 ম্যাচ জিততে মরিয়া টাইগাররা। সাগরিকায় নামার আগে অবশ্য একদিন অনুশীলনের সুযোগ পাবে দুটো দলই। তবে প্রথম 2 ম্যাচ হারলেও অনেকটাই নির্ভার দেখা গেছে ক্যারিবীয়দের। আর তামিম সাকিবরা বেশ ফুরফুরে মেজাজে থাকলেও চট্টগ্রামে জয় দিয়ে শেষ করতে চায় এই ওয়ানডে সিরিজ। আমরা এখানে সুপার লিগের 30 পয়েন্টের জন্য এসেছিলাম, কারণ বিশ্বকাপের জন্য ন্যূনতম 240 থেকে 250 পয়েন্ট দরকার হবে আমাদের। এখানে 10 পয়েন্টও আমাদের জন্য অনেক, তাই শেষ ম্যাচে জয়ের জন্য মাঠে নামবো আমরা। চট্টগ্রামের তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 25 জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। শনিবার সকালে মোহাম্মদপুরে উদয়াচল পার্কের ওয়াকওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। একাদশে পরিবর্তন আসতেই পারে, কিন্তু এমন কোনো পরিবর্তন আমরা আনতে চাই না যাতে করে কোনো কাউকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। এবং সাকিব, যাকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম যে কতদিন লাগবে তার, বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না, ও খুব তাড়াতাড়ি ফিরে এসছে। করোনায় বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সে বড় কোনো প্রভাব রাখতে পারেনি, এমনটাই মনে করেন ইনজুরি আক্রান্ত পেসার শফিউল ইসলাম। মেরুদণ্ডের চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা শফিউলের লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজ, তবে দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জটা বেশ অনেকখানি কঠিন বলে উল্লেখ করেন তিনি। এতদিন পরে ক্রিকেট শুরু হয়েছে, এই 2টা ম্যাচ দেখে আসলে বোঝাই যাচ্ছে না যে বাংলাদেশ আসলে 9 মাস বা 10 মাস 1 বছর পরে শুরু করছে। মানে যেভাবে ছাড়ছে সেভাবেই শুরু হয়েছে। তো আশা করি যে সামনের সিরিজগুলোও ভালোই যাবে। কাশিমপুর কারাগারে কয়েদির সাথে নারী সঙ্গের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টেলিফোনে যমুনা টেলিভিশনকে কথা জানিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে কারো গাফিলতি এবং অবহেলা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত করবে, আর যাদের নাম আসতেছে তাদের উদ্যোগ করা হবে, যারা দায়িত্ব সব উদ্যোগ করা হবে। মিরপুরে তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাস্তা এবং সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা ঘর এবং দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। এর আগে গত দুদিন উচ্ছেদ অভিযান চালায় কর্পোরেশন, তবে বাসিন্দাদের অভিযোগ পুনর্বাসনের ব্যবস্থা না করেই চালানো হয়েছে উচ্ছেদ অভিযান। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে কোনো মূল্যে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে। কুয়াশার ভিতরে পড়তে রাত্রে বেলা কুয়াশা এখান থেকে ওইখানে দেখেছেন। যখন গরিব এত কষ্ট দুঃখ করে এই জায়গাটা তৈরি করছে, এখন সবার রাস্তার প্রয়োজন পড়ছে। তো দরকার যদি পড়ছে, এই দরকারটা আগে পড়তো তো আমরা নিজের একটা ব্যবস্থা করে নিতাম, এই জায়গায় টাকা না লাগাই আরেক জায়গায় লাগাইতাম। এখন আমরা রাস্তার ফকির হয়ে গেছি, এমনকি আমরা সরকার চালাইবো। রোহিঙ্গাদেরকে তো আপনারা কোনো কিছু করেন নাই, আর আমরা বিহারি বলে আমাকে ইজ্জত নাই। উপরে স্থাপনা, অবৈধ স্ট্রাকচার, দোকানপাট এবং অন্যান্য জিনিস উচ্ছেদ করতে সক্ষম হয়েছে। নারায়ণগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে বসত ঘরে লাগা আগুনে পুড়ে একই পরিবারের 4 জন নিহতের ঘটনায় গঠন করা হয়েছে দুটো তদন্ত কমিটি। ফায়ার সার্ভিস থেকে 5 সদস্য বিশিষ্ট এবং পল্লী বিদ্যুৎ থেকে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতিও দুঃখ জানিয়েছে। এ ঘটনায় নিহত মাসুমের মামা নূর হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জের কুমারটেক এলাকায় ডেস্কোর তার পল্লী বিদ্যুতের 11,000 ভোল্টের লাইনের ওপরে বসত ঘরের ওপরেই ছিঁড়ে পড়লে আগুনের সূত্রপাত ঘটে। আমার মতন যাতে এইভাবে যাতে না হারায়, প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন, যে এই ঘটনা ঘটাইছে আর তাদেরকে আমি সুস্থ বিচার এবং ফাঁসি চাই। কি পরিবারের 4 জন লাশ আনা হয়েছে, ধারণা করা হচ্ছে যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এবং এর ফলে সৃষ্ট আগুনে পুড়ে এরা মারা গেছে। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম হত্যার ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আলোচিত মামলায় গ্রেফতার করা হলো 5 এজাহারভুক্ত আসামিকে। গ্রেফতারকৃতরা হলো লিখন, সানোয়ার, মুস্তাফা কামাল। এরই মধ্যে প্রথম 2 জন মামলার প্রধান আসামি পরাজিত কাউন্সিলর প্রার্থী এবং আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের আপন ভাই। এই মামলায় আরও 2 আসামি গ্রেফতার হয়। বিতর্কিত এক কাউন্সিলরকে ঘিরে সমালোচনার ঝড় বইছে চট্টগ্রামে। সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা, কিশোর গ্যাং তৈরি সহ তার বিরুদ্ধে বহুমুখী অপকর্মের অভিযোগ স্থানীয়দের। তারপরও 4 নম্বর চাঁদগাঁও ওয়ার্ডের সাইফুদ্দিন খালেদ সাইফুকে আওয়ামী লীগের সমর্থন দেয় চরম ক্ষুব্ধ এই দলের নেতাকর্মীরা। তবে কিশোর গ্যাং, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের প্রশ্রয় দেয়া এবং বিতর্কিত কর্মকাণ্ডের সব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুদ্দিন খালেদ। এলাকার রুট উন্নয়নের নামে এসে কিশোর গ্যাংকে দিয়ে এসে চাঁদা খাচ্ছে ওখানে। আমি একটা রাস্তার কথা জিজ্ঞেস করলাম, আমাকে এমন ভাষায় গালাগালি করলো। উনি দেখবেন যে কিশোর গ্যাংদেরকে নিয়ে আপনার নির্বাচনের প্রচারণায় মানুষকে ধমকি দিচ্ছে, আমার পোস্টার সিঁড়ি ফেলতেছে। এখানে এতগুলো আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন, ওনাকে পরিবর্তন করে দিলে আর কোনো প্রার্থী থাকবেন না। তার এসবের কারণে হয়তো আমাদের নৌকার প্রার্থী বাড়াডুবি হতে পারে, তাই আমরা দলীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাবো, এখনো সময় আছে, আপনারা কাউন্সিলর প্রার্থী পরিবর্তন করে নিন। আমি কিশোর গ্যাংয়ের সাথেও জড়িত না, পার্সেন্টের সাথেও জড়িত না, আমি একজন সাদাসিধে মানুষ, এখনো সেভাবে আছি। আমার এই অভিযোগগুলি আমি অস্বীকার করলাম। তৃতীয় ধাপে 30 জানুয়ারি বরগুনা 2টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা। 2টো পৌরসভাতেই বিদ্রোহী প্রার্থী থাকায় বেকায়দায় আওয়ামী লীগ। অন্যদিকে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীরা। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন সেখানকার পুলিশ সুপার। আমাদের মাইক নামলে নিয়ে যাওয়া হয়, পোস্টার লাগালে ছিঁড়ে ফেলানো হয়। উনি ভয়ে মনে করে যে আমি রাস্তায় নামতে পারবো না, প্রচার করতে পারবো না, সেই জন্য নিজেই ঘরে থেকে আজকে নিজেই অবরুদ্ধ হয়ে আছে। বরগুনা পৌরসভা বা বাসী ভোট দিতে পারে সে ব্যাপারে আমরা সকল প্রকার চেষ্টা অব্যাহত রাখি। আমরা ভোট সেন্টারে হারিয়ে পারবো কিনা, এই আতঙ্কটা ভোটারদের প্রতি খুব ভয়ভীতি সৃষ্টি হইতেছে। আমার কোনো ওয়ার্কিংয়ে কোনো লোক নামতে পারে না এখন পর্যন্ত। আমার নেতাকর্মীদের মঙ্গত হামলা করে না,
তারা কেন যে আতঙ্কিত তাও আমি জানি না। একজন শিক্ষিত, সৎ এবং দুর্নীতিমুক্ত পৌরসভা করার জন্য এরকম একজন প্রার্থীর আসা উচিত মেয়র হিসাবে। 3টি সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে আমরা এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে পারবো বলে আমি আশা রাখছি। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে শোডাউন করেছে বর্তমান মেয়রের সমর্থকরা। বিকেলে শোডাউনটি পৌর এলাকার কোঅপারেটিভ স্কুল মাঠ থেকে শুরু হয়। শহরের প্রধান সড়ক সেটি ঘুরে এরপরে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে পৌর আওয়ামী লীগের আয়োজনে একটি সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্তমান মেয়র শরীফুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী এবং বিধায়কদের পদত্যাগের হিড়িক পড়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে। এবার দল ছাড়লেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গেল নির্বাচনে তৃণমূল সরকার গঠনের পর সেচ মন্ত্রী করা হয় তাকে, হঠাৎ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বনমন্ত্রীর দায়িত্ব। ক্ষোভ জানিয়ে বলেন দলে মূল্যায়ন না হয় এই সিদ্ধান্ত। এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেয়। রীতিমতো তোলপাড় শুরু হয় পশ্চিমবঙ্গে। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় মমতা বলেন ভারতকে দিল্লি কেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, কলকাতা থেকে ভারতবর্ষ ইংরেজরা চালাতো। এমনি কলকাতাকে সিলেক্ট করা হয়েছিল। তেমনি যদি তাই হয় তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা কেন হবে না? আমি তো মনে করি ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা হতে হবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আবার বলবো, ভারতবর্ষের রাজধানী ভারতবর্ষের 4টে প্রান্তে, একটা দক্ষিণ, একটা উত্তর, একটা পূর্ব, একটা নর্থ ইস্টার্ন করা উচিত বলে আমি মনে করি। একটা রাজধানী কেন থাকবে? 4টে থাকবে। মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মাসে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা চাক শুমার এ তথ্য জানান। এ লক্ষ্যে সোমবার ট্রাম্পের অভিশংসন বিষয়ক নথিপত্র সিনেটে হস্তান্তর করা হবে। যদিও ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে আরও কিছু সময় চেয়েছিলেন রিপাবলিকান নেতারা। চাক জানান, সাবেক প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হবে কিনা সে বিষয়ে সিনেটররা ভোটে রায় দেবেন। প্রধানমন্ত্রী কেপি ওলির বিরুদ্ধে আবারও বিক্ষোভে উত্তাল নেপাল। শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে অবস্থান নেন বহু বিক্ষুব্ধ জনতা। নাশকতার শঙ্কায় আগে থেকেই রাজধানী জুড়ে নিরাপত্তা কঠোর করে পুলিশ। সরকারি সব কার্যালয়ে দেওয়া হয় ব্যারিকেডও। যদিও কোনো রকম সহিংসতা ছাড়াই শেষ হয় এই বিক্ষোভ। এপ্রিল-মে মাসে আগাম নির্বাচনের সিদ্ধান্ত বাতিলের দাবি বিক্ষোভকারীদের। দলীয় কোন্দলের জেরেই গেল মাসে এই সিদ্ধান্ত নেন ওলি। পার্লামেন্ট বহাল রাখার দাবিতে তারপর থেকেই রীতিমতন অস্থির নেপাল। আগামী 26 মার্চ দেশে প্রথমবারের মতো আর্ম রেসলিং টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন। হাতিরঝিলের মুক্ত মঞ্চে আয়োজন অনুষ্ঠিত হবে, তথ্য জানান সংগঠনের সভাপতি জাকির হোসেন। শনিবার সন্ধ্যায় গুলশান ক্লাব চীনকে একটি পাঞ্জা লড়াই টেবিলে হস্তান্তর করে বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। টেবিল গ্রহণ করেন গুলশান ক্লাবের বোর্ড অব ডিরেক্টর তাহমিনা রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ক্লাবের বর্তমান সভাপতি সাইফুর রহমান, সাবেক সভাপতি শাহাবুদ্দিন খান সহ অন্যান্যরা। টেবিলটি ক্লাবের সদস্যরা আর্ম রেসলিং খেলায় ব্যবহার করতে পারবে। আগামী 30 জানুয়ারি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সদ্য গঠিত বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের পরিচিতিমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য গুলশান ক্লাবে আজকে আমরা এই আর্ম রেসলিংয়ের টেবিলটা আমরা দিয়েছি। যারা ইন্টারেস্টেড ক্লাব মেম্বার্সরা তারা স্পেশালি জানি এখান থেকে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। গুলশান ক্লাব ইজ ভেরি হ্যাপি যে এটা গুলশান ক্লাব একটা ইন্ট্রোডিউস হলো একটা নতুন গেম। মেইন টার্গেট হচ্ছে এই বছরে আমরা যেন এশিয়ান গেমসে ঢুকতে পারি বলে এবং দেশটাকে যেন আরও উজ্জ্বল করতে পারি এবং আগে নিয়ে যেতে পারি বলে এই গেমটা আমরা শুরু করলাম। হাতিরঝিল অডিটোরিয়ামে আমাদের 26শে মার্চ আমাদের ফার্স্ট গেমটা অনুষ্ঠিত করতে পারবো, যেখানে পুরো বাংলাদেশের থেকে আমরা সব আর্ম রেসলারদের ইনভাইট করব। শ্রীলঙ্কা ইংল্যান্ড সিরিজের খবর এবার। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে 381 রানে থেমেছে সাগরিক লঙ্কানদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্যর্থ হলেও হাল ধরেছেন অধিনায়ক জো রুট। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ 2 উইকেটে 62 রান। আগের দিনে সেঞ্চুরিয়ান ম্যাথিউস মাত্র 3 রান করেই ফেরেন সাজঘরে। এরপরে জেকওয়েলা 92 রান করে ফেরেন এবং
পঞ্চম শিকার করে এডিসন। শেষ পর্যন্ত দিলরুয়ান পেরেরার 67 রানে 381 রান করে শ্রীলঙ্কা। ক্যারিবীয়দের 30তম বার 5 উইকেটে নেয় জেমস এন্ডারসন, শেষ পর্যন্ত নেন 6 উইকেট। জবাবে পরপর 2 ওভারে টম সিডলে আর জ্যাক ক্রলিকে ফিরলে 5 রানে 2 উইকেটের দলে পরিণত হয় ইংল্যান্ড। ভবিষ্যৎ পানি সংকট মোকাবেলা এবং নদী রক্ষায় মেঘনা সহ 6 নদীর মাস্টার প্ল্যান করছে সরকার। শনিবার সকালে রাজধানীর একটি 5-তারা হোটেলে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তথ্য জানান। এরপর মেঘনা নদীর মাস্টার প্ল্যান প্রণয়নে চুক্তি স্বাক্ষর করে স্থানীয় সরকার বিভাগ এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং। 18 মাসে শেষ করতে হবে মেঘনার মাস্টার প্ল্যান। এজন্য খরচ হবে 11 কোটি 4 লাখ টাকা। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অনেক নদী বেদখল হয়ে গেছে, আবার দূষণের কারণে সুপেয় পানির সংকটও তৈরি হচ্ছে। এ অবস্থায় মাস্টার প্ল্যানের মাধ্যমে দখল দূষণ রোধ করতে চায় স্থানীয় সরকার বিভাগ। বাংলাদেশে বছরে 30,000 কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন হচ্ছে। বিশ্ববাজারে রফতানি বাড়ছে দেশের প্লাস্টিক পণ্যের, তাই প্লাস্টিক পণ্যের রফতানি বাড়াতে সব রকম নীতি সহায়তা দেবে সরকার। শনিবার দুপুরে কেরানীগঞ্জে ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। প্লাস্টিক পণ্য রফতানিকারক সমিতির সভাপতি জসিম উদ্দিন বলেন, রিপেটের এই স্থানীয় ক্যাম্পাস চালু হওয়ার প্রশিক্ষণ গ্রহণকারীদের সংখ্যাও বাড়বে। যত বেশি আমরা উন্নত হব, যত বেশি আমরা সভ্য হব, সভ্য মিন্স মানে আন্তর্জাতিক বিচারে আপগ্রেডেড হব, তত বেশি কিন্তু এই প্লাস্টিকের সামগ্রিক ব্যবহার হতেই থাকবে। আমাদের তো সেই দিন শীঘ্রই আসা দরকার যে বাইরের দিকে আর তাকাতে হবে না, আমাদের দেশেই সব হবে, সব পরীক্ষা নিরীক্ষা হয়ে আপগ্রেডেশন হবে, সব কিছু ওয়ার্ল্ড ক্লাস প্রোডাকশন হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বাড়তি দরের সুযোগ নিচ্ছে দেশীয় ব্যবসায়ীরা। কয়েক মাসের মধ্যে সয়াবিন তেলের প্রতি 5 লিটারের বোতলে দাম বেড়েছে 100 টাকা। 120 টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে খোলা তেলের দাম। চড়া দামে বিকোচ্ছে পাম অয়েল। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, তেলের দাম নিয়ে নৈরাজ্য চলছে, কমে গেছে বেচা কেনাও। সমস্যা সমাধানে রোববার ভোজ্য তেল ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসবে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে রেট বাইরে থাকে, হয়তো দেখা যাচ্ছে সীমিত রেট বাড়ছে, এটা আমরাও জানি রেট বাড়ছে, কিন্তু এত তো রেট বাড়ার কথা না। যখন তেলের দাম বেড়ে যায় তখন বেচা বিক্রি কিন্তু তেমন আর হয় না, মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তখন মানুষ কম কিনে। 2 মাস আগে 80 টাকা লিটার ছিল, এখন 106 টাকা। মানে এটা মিলিয়ে বলতে পারবে যে কি কারণে তারা দাম বাড়াইছে এবং কি দামে কমছে। মানে এটা তো বিলে বলতাছে বাইরেই নাকি বেশি মাল দিচ্ছে মিলওয়ালারা, সমস্যা নেই। এখন রেটটা পড়ছে, পইরা এখন 113 টাকা থেকে 14 টাকা বর্তমানে বাজার চলছে। আন্তর্জাতিক বাজারে মানে অনেক বুকিংটা বেশি ছিল, এখন আবার বাজারটা বুকিংটা একটু কম, এই বললে এই বাজারটা একটু কমছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের 26% শিক্ষক রয়েছেন ছুটিতে। এদের অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। থেকে যাওয়া শিক্ষকরা বলছেন, উন্নত জীবনের নিশ্চয়তা আর ভালো কাজের সুযোগের তুলনামূলক বিশ্লেষণ করেই তারা থেকে গেছেন। ইউজিসির সদস্য ডক্টর অধ্যাপক আলমগীর হোসেন বলছেন, দেশের নানা সীমাবদ্ধতা দেখে অনেকেই থেকে যাচ্ছেন। শিক্ষকদের মানসিকতার পরিবর্তন জরুরি বলে মত তার। ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরীর মতে, সমৃদ্ধি আর সচ্ছলতার টানেই অনেক শিক্ষক থেকে যাচ্ছেন। আমি থাকতে পারিনি, এটার একটা অন্যতম মনস্তাত্ত্বিক কারণ হতে পারে, সেটা হচ্ছে আমাদের মানসিকতা। পড়ালেখার চেয়ে রাজনীতিটাই একটা সময় মুখ্য হয়ে পড়ে। তারা চায় যে যারা ভালো তাদেরকে ছেটে ফেলে দিতে। একটা প্রজন্ম তো একটা চ্যালেঞ্জ গ্রহণ করে দেশটাকে উঠিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের এখানে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে যেই লাইফ স্ট্যান্ডার্ড চলে বা তাদের যে সুযোগ সুবিধাটা, সেটা খুবই অপ্রতুল। আমাদের সময় উন্নত জীবন মানে মানসিকতায় উন্নত জীবন ছিল, এখন উন্নত জীবন মানে সমৃদ্ধ জীবন, আর্থিকভাবে চলন বলনে, গাড়ি বাসা। অর্থ আত্মসাৎ চেষ্টায় অভিযুক্ত সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইউএনওর স্বাক্ষর ছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির 155 জন সুবিধাভোগী ট্রেনিং ভাতার 11,47,000 টাকা উত্তোলন করেছে নাজমুল হাসান। সম্প্রতি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রসারের পর বেশ নড়ে চড়ে বসেছে প্রশাসন। করোনায় কাজ হারিয়েছে 3.5 লাখ পোশাক শ্রমিক, সংকুচিত হয়েছে 11% কারখানা।
এই সময় স্বল্প পরিসরে কারখানা পরিচালনায় আগ্রহ ছিল বেশি। গেল এপ্রিল এবং মে মাসে সবচাইতে বেশি আর্থিক সংকট তৈরি হয়েছে। করোনার শুরুতেই সংকটে পড়েছে ছোট বড় নানা কারখানা। শনিবার বিকেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি করোনাকালীন গার্মেন্টস খাত নিয়ে গবেষণা রিপোর্টেই এ তথ্য উঠে আসে। বলা হয়, করোনা সংক্রমণের সময় 1/3 কারখানার অর্ডার বাতিল হয়ে গেছে, তবে 16 অর্ডার ফিরে পেলেও পণ্যের দাম কমিয়ে দেয় ক্রেতা প্রতিষ্ঠান। এদিকে করোনা মহামারীতে নভেম্বর এবং ডিসেম্বরে দারিদ্র্য হার বেড়েছে 42%। গ্রামে 45.3% এবং শহরে দারিদ্র্য হার 35.4% বেড়েছে। শনিবার সকালে দারিদ্র্য নিয়ে রিপোর্ট প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সানেম। তাদের গবেষণায় উঠে এসেছে, করোনার মধ্যে কাজ হারিয়েছে বিপুল সংখ্যক মানুষ। এর ফলে সংকট তৈরি হয়েছে। এ সময়ে কৃষি খাতে তেমন প্রভাব না পড়লেও সেবা খাত সংকটে পড়েছে বেশি। রিপোর্টে বলা হয়, অর্থের সংস্থান না করতে পেরে মানুষ খাদ্য বহির্ভূত পণ্যের ভোগ কমিয়ে দেয়। টোটাল এক্সপেন্ডিচার 45% এক্সট্রিম পুয়ার ক্ষেত্রে ফল করেছিল। সেখানে আমরা দেখছি যে ফুডের ক্ষেত্রে হচ্ছে 30%, তো নন ফুডের ক্ষেত্রে এক্সট্রিম পুয়ার কিন্তু 63% ফল করেছে। তারা কিন্তু বড় ধরনের একটা নন ফুডে এক্সপেন্ডিচার কমিয়ে তারা চেষ্টা করেছে কোনোভাবে হলেও ফুডের এক্সপেন্ডিচারকে ইনট্যাক্ট রাখার জন্য। পুয়াররা বোথ এক্সট্রিম এবং মডারেট পুয়ার তারা কিন্তু ওই নন ফুডে বড় ধরনের কমিয়ে তারা ফুডের ক্ষেত্রে চেষ্টা করেছে তারা জিনিসটাকে সার্ভাইভ করতে। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই জামাল মুন্সি নিহত হয়েছে। আহতের সংখ্যা 7। পুলিশ জানায়, 4 গ্রামের লতিফ বাড়ির লোকজনের সঙ্গে আধিপত্য নিয়ে মুন্সি বাড়ির বিরোধ আগে থেকেই ছিল। এরই জেরে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় গুরুতর আহত হন জামাল মুন্সি। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক তাকে। মায়ের কোলে ফিরেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক। আটক করা হয়েছে শিশু নিয়ে পালানো নারী সহ 2 জনকে। পুলিশ জানায়, শুক্রবার সকালে হাসপাতালের 23 নম্বর ওয়ার্ড থেকে 3 দিন বয়সী নবজাতক চুরি যায়। এরপরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। শনিবার দুপুরে নগরীর রানীবাজার পানির ট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় সেই নবজাতককে। আটক করা হয় শিশু নিয়ে পালানো মৌসুমী নামে এক নারী সহ আরও 2 জনকে। মৌসুমীর দাবি, 8 বছরের বিবাহিত জীবনে নিঃসন্তান থাকায় তিনি শিশুটি চুরি করেন। এদিকে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। দিল্লি সহ বিভিন্ন এলাকায় তুষার ঝড়ের শঙ্কাও রয়েছে। এর মধ্যে শ্রীনগরে তাপমাত্রা -6 ডিগ্রিতে নেমে গেছে। দেশটির আবহাওয়া দফতর জানায়, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়। লখনৌ, চেরাপুঞ্জি, গোয়া সহ বিভিন্ন এলাকায় 6 ডিগ্রিতে নেমে আসে তাপমাত্রা। তীব্র কুয়াশায় বন্ধ রয়েছে বেশিরভাগ মহাসড়ক এবং নৌ চলাচল। ভারতে কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো সরকারের সাথে আন্দোলনরত কৃষকদের 11তম বৈঠকটি। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের শীর্ষমন্ত্রী এবং কর্মকর্তাদের সাথে দেখা করেন কৃষক প্রতিনিধিরা। বিতর্কিত 3টি কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রত্যাখ্যান করেন আইনগুলো কার্যকর 18 মাস পর্যন্ত স্থগিতের সরকারের প্রস্তাব। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আইন কার্যকরের স্থগিতাদেশ থাকলেও বেশি দিন কার্যকর থাকবে না। দিল্লিতে সেপ্টেম্বর থেকে চলমান বিক্ষোভে প্রচণ্ড শীতে প্রাণ গেছে রাজপথে অবস্থানরত 150 কৃষকের। ভারতের আসামে পুলিশের সাথে ব্যাপক সহিংসতা হয়েছে নাগরিকত্ব আইন বিরোধীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে বিতর্কিত আইনটি বাতিলের দাবিতে 3 দিনব্যাপী বিক্ষোভের ডাক দেয় সর্ব আসাম শিক্ষার্থী ইউনিয়ন। এরপরে শুক্রবার রাজ্য জুড়ে মশাল মিছিল বের করে তারা। এক পর্যায়ে তেজপুর এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের মিছিল নিয়ে এগোতে বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সরকারের নির্দেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ বিক্ষুব্ধদের। 2015 সালের আগে 3 প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারী অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার আইনটির বিরুদ্ধে ভারত জুড়েই গণবিক্ষোভ হয় 2019 সালে। সিরিয়ালভুক্ত জাহাজ মালিকদের হক আত্মসাৎ করে কালো টাকার পাহাড় বানিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। শনিবার দুপুরে 8 দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলনে জাহাজ মালিকদের স্বার্থ সংরক্ষণ ঐক্য পরিষদেই এসব কথা উঠে আসে, জানান বক্তারা। এ সময় তারা বেশ কিছু দাবি তুলে ধরেন। বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী জাহাজ পণ্য পরিবহন করতে হবে। 15 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে সারা দেশে জাহাজ পরিচালনা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি পূরণ না হলে জাহাজ মালিকদের পক্ষে ক্ষতিপূরণ প্রদান করে জাহাজ পরিচালনা করা
কোনোভাবে সম্ভব নয়। তাই আগামী 15 ফেব্রুয়ারি 2021 তারিখের মধ্যে আমাদের দাবি মানা না হলে সারা দেশে জাহাজ চলাচল করা মালিকদের পক্ষে সম্ভব হবে না। বাগেরহাটে শরণখোলায় 19টি হরিণের চামড়া সহ 2 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হরিণের চামড়া পাচারের খবরে শনিবার ভোরে রায়েন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন মনির নামে এক ব্যক্তির বাড়িতেই অভিযান চালায় ডিবি। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও আটক করা যায় তার 2 পাচারকারীকে। বাসায় তল্লাশি চালিয়ে জব্দ করা হয় 2টি ব্যাগে ভর্তি 19টি হরিণের চামড়া। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। জবাবদিহিতার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি তরুণ প্রজন্মের অবক্ষয়ের অন্যতম কারণ, মন্তব্য মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের। শনিবার সকালে এফডিসিতে তরুণ সমাজের অবক্ষয়ের জন্য অভিভাবকদের দায় নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। অবক্ষয় রোধে পারিবারিক এবং সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অপরাধ করলে শাস্তি, অপরাধ শুধু ফাঁসি না, ফাঁসি একটাই মাত্র উপায় না, কিন্তু তাকে বিচারের কাঠগড়ায় কিভাবে দাঁড়ানো যায় সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তথ্য প্রযুক্তির অপব্যবহার, প্রচলিত শিক্ষা ব্যবস্থা, আইনের প্রয়োগ, সমাজ কাঠামো অভিভাবকদের সচেতনতা সহ বহু কিছু কিন্তু আমরা আমাদের এই কিশোর অপরাধের জন্য আমরা সম্পৃক্ত করতে পারি। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের করোনা থেকে মুক্তি চেয়ে সাভারের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদজোহর আশুলিয়ার যুবলীগ কার্যালয়ে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতাকর্মীরা। শেখ ফজলে শামস এবং মাইনুল ইসলামের রোগ মুক্তি কামনায় দোয়া করেন তারা। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথিবীতে সবচাইতে বেশি গম্বুজ কোন মসজিদে? সবচাইতে উঁচু মিনারই বা কোথায়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আর কোনো দূর দেশে যেতে হবে না। বাংলাদেশেই তৈরি হচ্ছে বিশ্বের সবচাইতে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ। হচ্ছে মিনারের উচ্চতার রেকর্ডও। টাঙ্গাইলে অভিজাত এই উপাসনালয়টির কাজ শেষ হলে তা হতে পারে পর্যটন প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। মিনার হবে যে মিনারটি 451 ফিট উচ্চতা সম্পন্ন মিনার আমাদের পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের মাঝে ডায়াবেটিস জার্নি অ্যাপ এবং চিকিৎসা নীতিমালা বিতরণ শুরু করেছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডায়াবেটিস জার্নি অ্যাপের উদ্বোধন করা হয়। ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার একে আজাদ বলেন, চিকিৎসকদের সহায়ক অনুষঙ্গ হিসেবে এই অ্যাপ এবং নীতিমালাটি তৈরি করা হয়েছে। অ্যাপটি নির্মাণ এবং চিকিৎসা নীতিমালা প্রণয়নে বাজাসের সহযোগী হয়ে কাজ করছে ইনসুলিন নির্মাতা নোভো নর্ডিক্স। প্রধানমন্ত্রী ত্রাণ এবং কল্যাণ তহবিল এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত 1 কোটি টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে চট্টগ্রাম অঞ্চলের 212টি বৌদ্ধ বিহারে। নগরীর চান্দগাঁওয়ের সর্বজনীন শাক্যমুন্নি বিহারের আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সব ধর্মাবলম্বীর সমান সুবিধা নিশ্চিত করছে। মারা গেলেন মার্কিন গণমাধ্যম সিএনএনের বিখ্যাত সাংবাদিক লারি কিং। স্থানীয় সময় শনিবার সকালে মৃত্যু হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে। করোনা আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ সময় তার বয়স হয়েছিল 87 বছর। সিএনএন বলছে 1985 থেকে 2010 পর্যন্ত 25 বছর ধরে লারি কিং লাইভ নামের টিভি অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। যদিও 70 দশক থেকে এই নামের রেডিও শোয়ের মাধ্যমেই বিখ্যাত হন কিং। আলোচিত ছিলেন তার কৌশলগত প্রশ্নের কারণে। দীর্ঘ 6 দশক ধরে সাংবাদিকতা করে আসছিলেন তিনি। 1933 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন এই সাংবাদিক। এদিকে বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়ে একটি নতুন আইন পাশ করেছে চীন। দেশটির কোস্ট গার্ডের জন্য কার্যকর হবে এই আইন। এতে বলা হয়, বিদেশি সামরিক, যাত্রীবাহী কিংবা মালবাহী যে কোনো ধরনের নৌযানকে প্রয়োজনে গুলি করতে পারবে কোস্ট গার্ড। এক্ষেত্রে যে কোনো ধরনের অস্ত্র, এমনকি রকেট পর্যন্ত ব্যবহার করতে পারবে। বেইজিংয়ের এই সিদ্ধান্তে দক্ষিণ চীন সাগর এবং এর আশেপাশের সমুদ্রসীমায় উত্তেজনা বেড়ে যেতে পারে। বিতর্কিত সমুদ্রসীমাটি নিয়ে জাপান, দক্ষিণ কোরিয়ার সাথে চীনের বিরোধ এরই মধ্যে রয়েছে।
কোভিড টিকা কেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দেওয়া হলো বিখ্যাত ব্রিটিশ টিভি সিরিজ পিকি ব্লাইন্ডার্সের সেট। ইংল্যান্ডের ব্ল্যাক কান্ট্রি লিভিং মিউজিয়ামের সোমবার থেকে একই সময় টিকা নিতে পারবেন বিপুল সংখ্যক মানুষ। ওয়েস্ট মিডল্যান্ডের উন্মুক্ত এই জাদুঘরটি স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রথমে কোভিড টিকা কেন্দ্র। লকডাউনের শুরু থেকেই বন্ধ ছিল এই জাদুঘর। 2013 সালে থ্রিলার সিরিজ পিকি ব্লাইন্ডার্সের সফলতার পর দ্বিগুণ হয়ে যায় ভেন্যুটির মূল্য। যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট জার্সি উপহার দিয়েছে ওকল্যান্ডের প্রসিদ্ধ বাস্কেটবল ক্লাব গোল্ডেন ওয়ারিয়র্স। ইতিহাসের সেরা শুটারের তকমা পাওয়া স্টিফেন কারির স্বাক্ষরিত জার্সি পৌঁছে দেওয়া হয়েছে কমলা হ্যারিসের অফিসে। সেটিকে নিজের অফিসে রেখে দেবেন বলে কথা দিয়েছেন তিনি। ডিএমপিকে হারিয়ে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আইজিপি কাপ জিতল এবিপিএন ক্রিকেট দল। শনিবার বিকেলে চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত ম্যাচে শেষ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। সমাপনী বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে এমন খেলোয়াড় রয়েছে যারা জাতীয় ক্রিকেট দলের হয়ে দেশের পুলিশ বাহিনীর প্রতিনিধিত্ব করতে সক্ষম। 20 জানুয়ারি শুরু হয় 7টি পুলিশ ইউনিট নিয়ে আইজিপি কাপ। ফাইনালে এপিবিএন এর মাঠে মুখোমুখি হবে ডিএমপি এবং এপিবিএন ক্রিকেট দল। প্রত্যেক ইউনিট কমান্ডার সারা বাংলাদেশে যারা শরীরে আছেন তারা প্রত্যেকে এই খেলাধুলার চর্চা করবেন, এটি আমি প্রত্যাশা করব। সেই সঙ্গে আমরা চাই এত বড় বাহিনী 2,12,000 আমরা আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের ইয়াং টিম এবং ন্যাশনাল টিমে আমাদের খেলোয়াড় দেখতে চাই 2-1 জন। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী রাতে দেখা হবে আবার কারো না কারোর সাথে, নিশ্চয়ই সে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।